এতক্ষণে মৃত ব্যক্তির হাতের মুঠোর দিকে সুজনের নজর গেছে। মুঠো খুলে ছেঁড়া গাছের ডালের অংশটা বের করে সে নিজের চোখের সামনে তুলে ধরল। জয়ন্ত হাসতে হাসতে বলল, কি দেখছেন? ওই গাছের ডালের টুকরো। কি গাছ? কোনো ছোট জাতের গাছ। আচ্ছা, তাহলে মৃত ব্যক্তির হাতে ওটা এলো কেমন করে? খুব সম্ভব যে অন্তিমকালে মৃত ব্যক্তির হাতে ছিল কোনো একটা ছোট গাছ। ঠিক বলেছেন। মারাত্মক চোট খেয়ে মৃত ব্যক্তি মাটির ওপরে লুটিয়ে পড়ে, আর সেই সময় গাছের একটা ডাল ভেঙে তার মুঠোর ভেতরের দিকে থেকে যায়। হ্যাঁ, এটা হয়তো যুক্তিসঙ্গত অনুমান, কিন্তু ভালো করে তাকিয়ে দেখুন, ওরকম কোনো গাছের চিহ্নও পর্যন্ত এখানে নেই। আর ওই ভাঙা ডালটায় কিছু কিছু পাতাও আছে। বলতে পারেন ওটা কি গাছের ডাল? হঠাৎ দেখলে মনে হয় দেবদারুর, কিন্তু সেটা অসম্ভব। কেন? দেবদারুর আকার হয় বিশাল, আর তার ডাল আর পাতাও এত ছোট হতে পারে না। চারা অবস্থায় দেবদারুও ছোট থাকে বটে, কিন্তু এটা কোনো চারা গাছের ডাল নয়। কি কি বলেন আপনি? ঠিক বলেছি, এটা চারা গাছের ডাল নয়, এ হচ্ছে বনসাই। সে আবার কি চিজ? আপাতত আমার আর এর বেশি কিছু বক্তব্য নেই, কিন্তু আমার বিশ্বাস বনসাইয়ের মধ্যেই আছে এই মামলার প্রধান সূত্র। চলো মানিক, বেলা অনেক হয়ে গেছে, আমাদের আবার ব্রেকফাস্টের টাইম হয়ে যাচ্ছে। চলো চলো। হাই, আমি আরজে অর্ণব। আজ কাহনে আপনাদের জন্য থাকছে হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত মানিক সিরিজের গোয়েন্দা কাহিনী বনসাই রহস্য। জয়ন্তর ভূমিকায় কৃষ্ণময়, অন্যান্য চরিত্রে অরিজিৎ, অলিভিয়া, অভিষেক, তমজিৎ, সিদ্ধার্থ এবং আমি আরজে অর্ণব। গল্প ভালো লাগলে প্লিজ গল্পে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ইউটিউব অ্যানালিটিক্স বলছে প্রচুর মানুষ আমাদের গল্প শুনছেন, কিন্তু সাবস্ক্রাইব করছেন না কোনো কারণবশত। এটা একটু করে দেবেন প্লিজ। শুরু হচ্ছে জয়ন্ত মানিকের গোয়েন্দা কাহিনী বনসাই রহস্য। বরাবরই জানি চুম্বক লোহাকে না টেনে ছাড়ে না, আগেও দেখেছি। আবার তারই অন্যতম দৃষ্টান্ত পাওয়া গেল সেদিন। আগরপাড়ায় গিয়েছিলাম আশীর্বাদের নিমন্ত্রণ রক্ষা করতে, আমি আর জয়ন্ত। মনে বেশ আনন্দ ছিল, আকাশ বাতাসও খুব প্রসন্নই ছিল, কিন্তু ভবিষ্যতের একটা আভাস দেওয়ার জন্যই হয়তো রাত 11টার পরেই আকাশ বাতাস হঠাৎ প্রসন্নতা ভুলে বিদ্রোহ ঘোষণা করল। দেখা গেল অন্ধকার আকাশের বুকে বিদ্যুতের ছিনিমিনি খেলা, এবং তার সাথে শুরু হলো ঝড় বৃষ্টি। কিন্তু আমরা এর মধ্যে বিশেষ কোনো ট্র্যাজেডির ইঙ্গিত পেলাম না। বৈশাখে তো ঝড় বৃষ্টি খুব সাধারণ ব্যাপার। প্রকৃতির খ্যাপামি থামল না রাত 1টার আগে। গ্রামের অলিগলিতে জল জমে সে এক যাতা অবস্থা। সেই জলের মধ্যে মোটর গাড়ি নিয়ে বেরোলে সেই গাড়ি যে নৌযানের কর্তব্য পালন করতে রাজি হবে না, এটুকু অনুমান করা কঠিন ছিল না। কিন্তু সেই জন্যেও আমাদের খুব একটা মাথা ব্যথা ছিল না। বাকি রাতটুকুর জন্য মাথা গোঁজবার ঠাঁই পাওয়া গেল অনায়াসেই। পরের দিন সকালের ঝলমলে সূর্যের আলো দেখে মনে হলো কাল রাত্রে যে এরকম দুর্বিষহ অবস্থা সৃষ্টি হয়েছিল তা কেউই বিশ্বাস করবে না। রাস্তাতেও আর জল জমে নেই, নেমে গেছে অনেক আগেই। আমি এক মনে গাড়ি চালাচ্ছিলাম। পাশের আসনেই বসেছিল জয়ন্ত, সামনেই ব্যারাকপুর ট্রাঙ্ক রোড। হঠাৎ জয়ন্ত বলে উঠল, মানিক, মানিক গাড়ি থামাও। গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলুম, কি হলো, ব্যাপার কি? এদিকে আঙুল নির্দেশ করে জয়ন্ত বলল, ওই দেখো, পথের পাশে মাঠের ওই গাছতলায় একটা সন্দেহজনক কি দেখা যাচ্ছে না? সন্দেহজনক? মনে হচ্ছে একটা মানুষ জামা কাপড় পরেই ওখানকার ভিজে জমির ওপরে শুয়ে বা ঘুমিয়ে আছে। এটা কিন্তু আমার খুব একটা স্বাভাবিক মনে হচ্ছে না মানিক।
কি করতে চাইছোটা কি? আপাতত তদন্ত। জয়ন্ত গাড়ি থেকে নেমে মাঠের ওপর দিয়ে কয়েক পা এগিয়ে গাছতলায় গিয়ে দাঁড়ালো। তারপর ফিরে চেঁচিয়ে বলল, মানিক, মানিক, দেখে যাও। তার গলার আওয়াজ কেমন যেন সচকিত। আমি কৌতূহলী হয়ে যথাস্থানে উপস্থিত হলুম। গাছতলার ভিজে ঘাস জমির ওপর চিত হয়ে শুয়ে আছে জনৈক ব্যক্তি, কিন্তু তাকে ঘুমন্ত লোক বলে সন্দেহ করার কোনো উপায় নেই, কারণ তার জামার বুক পকেটের কাজটা রক্তরাঙা। বোঝাই যাচ্ছে এটা একটা মৃতদেহ। লোকটার চেহারা সুন্দর ও সম্ভ্রান্ত, বয়স ওই 26-27 হবে। গায়ের রং ফর্সা, জামা কাপড় জুতোয় শৌখিনতার চিহ্ন রয়েছে। পাঞ্জাবির ওপর মুক্তোর বোতাম বসানো। বুকের ওপর যে বাঁ হাতটা রাখা আছে তার একটা আঙুল থেকে সূর্যের আলোতে ঝলমল করছে একটা হিরে। জয়ন্ত মাটির ওপর বসে পড়ল। মৃতদেহের ডান হাতখানা ছড়িয়ে পড়েছিল এবং তার হাতের মুঠোর ভেতর থেকে বেরিয়ে পড়েছে কি একটা জিনিস, যেন কোনো গাছের ডালের একটা টুকরো। পকেট থেকে আতস কাঁচটা বের করে মৃতের হাতের মুঠোর ওপর ধরে জয়ন্ত কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর উঠে দাঁড়িয়ে বলল, মানিক, আমি এখানেই থাকি, তুমি বরং গাড়ি নিয়ে থানায় গিয়ে খবরটা দিয়ে এসো। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং বলেই মনে হচ্ছে। আর আমার মনে হচ্ছে না চাইতেও আমাদের কোনো খুনের মামলার সঙ্গে জড়িয়ে পড়তে হবে। গাড়ির দিকে এগোতে এগোতে মনে মনে ভাবতে লাগলুম, চুম্বক লোহাকে না টেনে ছাড়ে না। খুনের মামলা সবসময় জয়ন্তের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে চায়। একটু পরেই সদল বলে সেখানে এসে হাজির হলেন থানার ইন্সপেক্টর। নাম সুজন সেন। এর আগে আর কোনো মামলায় তার সঙ্গে আমাদের মোলাকাত হয়নি, আমাদের অপরিচিত। পুলিশে কিছুদিন কাজ করবার পর থেকেই লোকের ভুঁড়ি বাড়তে শুরু করে কেন তার গুপ্ত কথা আমার জানা নেই। সুজনের ভুঁড়িটাও বেশ মেদপুষ্ট, মাথার চুল ছোট করে ছাঁটা, মস্ত বড় মুখমণ্ডলে ছোট্ট দুটো চোখ, ঠোঁটের দুপাশ দিয়ে ঝুলে পড়েছে একজোড়া জাঁদরেল গোঁফ, যেটা সহজেই দৃষ্টি আকর্ষণ করে। জয়ন্ত অপেক্ষা করছিল মৃতদেহের পাশেই। তার মুখের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে সুজন উদ্ধতভাবে বাজখাঁই গলায় জিজ্ঞেস করল, এই কে আপনি, এখানে কেন? জয়ন্ত বিনীতভাবে বলল, আগে আমি লাশটাকে প্রথমে দেখতে পেয়েছি। আপনার নাম কি? হ্যাঁ? জয়ন্ত নিজের পরিচয় দিল। নিজের দুই ভুরু কপালের ওপর দিকে যথাসম্ভব তুলে সুজন বলল, ওহো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে তো আবার আপনার নাম আমার কানে আসে বটে। শুনি আপনি নাকি অ্যামেচার ডিটেকটিভ, অর্থাৎ ওই শখের গোয়েন্দা। হ্যাঁ, আগে এখনও আমি ডিটেকটিভ উপাধি লাভের যোগ্য হইনি। নিজেকে আমি অপরাধ বিজ্ঞানের শিক্ষার্থী বলেই মনে করি। সুজনবাবু হঠাৎ অত্যন্ত গম্ভীর হয়ে বললেন, জাগে ওসব ফালতু কথা থাক, এখন আমি নিজের কাজটা শুরু করি। হ্যাঁ, আচ্ছা মশাই, আপনি ওই লাশ টাশ নিয়ে ঘাঁটাঘাঁটি করেননি তো? আগে না। উত্তম। আনাড়িরা ঘাঁটাঘাঁটি করলে ভালো সূত্র নষ্ট হয়ে যায়। সুজন এদিকে ওদিকে দৃষ্টি নিক্ষেপ করতে করতে মৃতদেহের চারদিকটা একবার পরিভ্রমণ করল। তারপর লাশের পাশে বসে পড়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর মৃতের জামা কাপড় হাতড়াতে লাগল, কিন্তু একটা চেক বই আর একটা ফাউন্টেন পেন ছাড়া আর কিছুই পাওয়া গেল না। সুজন বলল, অনেক কথাই জানা যাচ্ছে। এটা যে খুনের মামলা তাতে তো আর সন্দেহ নেই। মৃত্যুর কারণ রিভলভারের গুলি, লাশের বুকে আর হাতে রয়েছে মুক্তার বোতাম, হীরার আংটি আর ওই সোনার হাতঘড়ি। সুতরাং অর্থলোভে কেউ একে খুন করেনি। হত ব্যক্তি ধনী, আর যখন চেক বই পেয়েছি লোকটিকে শনাক্ত করাও কঠিন হবে না। জয়ন্ত বলল, তবে আরও একটা কথাও কিন্তু বোঝা যাচ্ছে, ভদ্রলোককে এখানে খুন করা হয়নি। তাই নাকি? মাটির দিকে একবার তাকিয়ে দেখুন, দেখুন দেখুন, কোথাও কিন্তু এক ফোঁটা রক্তের দাগ নেই। আবার ফিক করে হেসে সুজন বলল, কালকের বিষম বৃষ্টির পরও মাটির ওপরে রক্তের দাগ থেকে যাবে নাকি? হ্যাঁ, বেশ,
তাই যদি হয় তাহলে জামার উপরে রক্তের দাগ অস্পষ্ট হয়নি কেন? আরও লক্ষ্য করবার বিষয় হচ্ছে অমন তুমুল দুর্যোগেও লাশের ধোপতস্ত ইস্ত্রি করা জামাকাপড়ের ভাঁজ কিন্তু ভেঙে যায়নি। দেখুন দেখুন। জয়ন্তর যুক্তি শুনে সুজন মনে মনে কি ভাবলো জানি না, কিন্তু মুখে অবহেলা ভরে বলল, শখের গোয়েন্দার শৌখিন মতবাদ নিয়ে এখন আমার মাথা ঘামানোর সময় নেই। আপাতত এখানকার তদন্তটা আমি শেষ করলাম। আগে লাশটা শনাক্ত করি, তারপর অন্য কথা। এতক্ষণে মৃত ব্যক্তির হাতের মুঠোর দিকে সুজনের নজর গেছে। মুঠো খুলে ছেঁড়া গাছের ডালের অংশটা বের করে সে নিজের চোখের সামনে তুলে ধরল। জয়ন্ত হাসতে হাসতে বলল, কি দেখছেন? ওই গাছের ডালের টুকরো। কি গাছ? কোনো ছোট জাতের গাছ। আচ্ছা, তাহলে মৃত ব্যক্তির হাতে ওটা এলো কেমন করে? খুব সম্ভব যে অন্তিমকালে মৃত ব্যক্তির হাতে ছিল কোনো একটা ছোট গাছ। ঠিক বলেছেন। মারাত্মক চোট খেয়ে মৃত ব্যক্তি মাটির উপরে লুটিয়ে পড়ে, আর সেই সময় গাছের একটা ডাল ভেঙে তার মুঠোর ভেতরের দিকে থেকে যায়। হ্যাঁ, এটা হয়তো যুক্তিসঙ্গত অনুমান, কিন্তু ভালো করে তাকিয়ে দেখুন, ওরকম কোনো গাছের চিহ্নও পর্যন্ত এখানে নেই। আর ওই ভাঙা ডালটায় কিছু কিছু পাতাও আছে। বলতে পারেন ওটা কি গাছের ডাল? হঠাৎ দেখলে মনে হয় দেবদারুর। কিন্তু সেটা অসম্ভব। কেন? দেবদারুর আকার হয় বিশাল, আর তার ডাল আর পাতাও এত ছোট হতে পারে না। চারা অবস্থায় দেবদারুও ছোট থাকে বটে, কিন্তু এটা কোনো চারা গাছের ডাল নয়। কি কি বলেন আপনি? ঠিক বলেছি, এটা চারা গাছের ডাল নয়, এ হচ্ছে বনসাই। সে আবার কি চিজ? আপাতত আমার আর এর বেশি কিছু বক্তব্য নেই, কিন্তু আমার বিশ্বাস বনসাইয়ের মধ্যেই আছে এই মামলার প্রধান সূত্র। চলো মানিক, বেলা অনেক হয়ে গেছে, আমাদের আবার ব্রেকফাস্টের টাইম হয়ে যাচ্ছে। চলো চলো। পাগলের দিকে লোকে যেভাবে চেয়ে থাকে ঠিক সেভাবেই সুজন ফেলিয়ে তাকিয়ে রইল আমাদের দিকে। আগের ঘটনার একদিন পর জয়ন্তর হাতে রূপোয় গড়া শামুকের নস্যদানি, আমার হাতে খবরের কাগজ। আমি কাগজ পড়ছি, জয়ন্ত চোখ বন্ধ করে শুনছে। সামনের টেবিলে খাদ্য পানীয় শূন্য চায়ের পেয়ালা, কেটলি ও পিরিচ। এইমাত্র আমরা প্রাতরাশ খেয়েছি। আমি পড়তে লাগলাম। আগরপাড়ার হত্যাকাণ্ড। আগরপাড়ার মাঠে যে ভীষণ হত্যাকাণ্ড হয়েছে, গতকাল আমরা সে সংবাদ প্রকাশ করেছি। এ সম্বন্ধে এখন কয়েকটা নতুন তথ্য জানা গিয়েছে। নিহত ব্যক্তির নাম সত্যেন্দ্রনাথ রায়চৌধুরী, বালিগঞ্জের বাসিন্দা। তিনি জমিদার এবং কলকাতার শিক্ষিত ও সম্ভ্রান্ত সমাজে সুপরিচিত। ঘটনার দিন সন্ধেবেলা সত্যেন্দ্রবাবু বিশেষ কোনো লোকের সঙ্গে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন। তারপর আর তিনি বাড়ি ফেরেননি। পরের দিন সকালে আগরপাড়ার এক মাঠে তার রক্তাক্ত মৃতদেহ আবিষ্কৃত হয়। রাতে তিনি আগরপাড়ায় গিয়েছিলেন কেন, পুলিশ তার কোনো কারণ বের করতে পারেনি। সেখানে তার পরিচিত কোনো লোকই বাস করে না। হত্যাকারী সত্যেন্দ্রবাবুর মূল্যবান মুক্তার বোতাম, হীরের আংটি, সোনার হাতঘড়ি স্পর্শ করেনি। কাজেই চুরি বা ডাকাতির জন্য যে এই খুন হয়েছে এই কথাও বলা যায় না। তিনি ছিলেন খুব পরোপকারী, দানশীল ও জনপ্রিয়। তার চরিত্রও ছিল নিষ্কলঙ্ক। নিম্ন শ্রেণীর লোকের সঙ্গে তিনি মেলামেশা করতেন না। তবু এরকম শোচনীয়ভাবে মৃত্যু মুখে পড়লেন কেন, তার কারণ কেউ অনুমান করতে পারছে না। এই মৃত্যুর ঘটনার উপর রয়েছে একটি ঘনীভূত রহস্যের আবরণ। উদ্দেশ্যহীন নরহত্যা কেউ করে না, কিন্তু এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য কি? প্রতিহিংসা। কিন্তু সত্যেন্দ্রবাবু ছিলেন অজাতশত্রু। মামলার ভার গ্রহণ করেছেন সুযোগ্য পুলিশ কর্মচারী শ্রী সুজন সেন। আমরা বিশ্বস্ত সূত্রে অবগত হয়েছি তিনি এমন একটি বিশেষ তথ্য আবিষ্কার করেছেন যার ফলে অবিলম্বেই রহস্যভেদ হওয়ার সম্ভাবনা রয়েছে। জয়ন্ত চোখ খুলে বলল, ব্রাভো সুজনবাবু, ব্রাভো। গাছে না উঠতেই এক কাঁদি, এর মধ্যেই রহস্যভেদ হবার সম্ভাবনা। আমি বললুম, তুমি কি সেটা অসম্ভব বলে মনে করো? হয়তো অসম্ভব নয়, কিন্তু সম্ভবপর হওয়াও কঠিন।
কেন? কারণ পুলিশ ভুল পথে চলছে। কি করে জানলে? আরে খবরের কাগজের রিপোর্টটা দেখো। সত্যেনবাবু রাত্রে আগরপাড়ায় গিয়েছিলেন, কিন্তু কেন? পুলিশ কিন্তু এখনো তার কারণ ধরতে পারেনি। কিন্তু সে কারণের সঙ্গে হত্যাকাণ্ডের কি সম্পর্ক? সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ভায়া। সত্যেনবাবু স্বেচ্ছায় আগরপাড়ায় যায়নি। তোমার কি মনে হচ্ছে সত্যেনবাবুকে জোর করে সেখানে ধরে নিয়ে যাওয়া হয়েছিল? না। তাহলে? জয়ন্ত কোনো জবাব দেওয়ার আগেই দোতলা সিঁড়ির ওপর শোনা গেল উদ্দাম পায়ের দুর্দার শব্দ, এবং তারপরেই হুড়মুড় করে ঘরের ভেতর ঢুকে পড়ল একটি যুবক। তার চোখ উদ্ভ্রান্ত। যুবক অবসন্নের মতো একটা চেয়ার চেপে ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। ভালো করে তার মুখের দিকে তাকিয়ে আমি আর একটা ব্যাপার আবিষ্কার করলুম। আগের দিন সকালবেলায় আগরপাড়ার মাঠে যে সত্যেন্দ্রনাথ রায়চৌধুরীর মৃতদেহ পাওয়া গিয়েছে, তার সঙ্গে যুবকের আকৃতিগত সাদৃশ্য রয়েছে আশ্চর্য রকম। জয়ন্ত জিজ্ঞেস করল, কে আপনি? কি চান? যুবক সকাতরে বলে উঠল, জয়ন্তবাবু, জয়ন্তবাবু, আমাকে আমাকে রক্ষা করুন। বেশ বেশ, আগে বলুন আপনার কি হয়েছে? আর পুলিশ আমাকে গ্রেপ্তার করতে চায়। কেন? আসলে পুলিশ আমাকে হত্যাকারী বলে সন্দেহ করে। আমি সত্যেন্দ্রনাথ রায়চৌধুরীর ছোট ভাই। আমার নাম দ্বিজেন্দ্রনাথ রায়চৌধুরী। বটে, কিন্তু আপনি কেমন করে জানলেন যে পুলিশ আপনাকেই সন্দেহ করে? তাদের ভাবভঙ্গি দেখে, তাদের প্রশ্ন শুনে আমার ওপরে ঢালাও হুকুম হয়েছে আমি যেন বাড়ির বাইরে পা না বাড়াই। এমনকি আমাদের বাড়ির দরজায় পাহারাওয়ালা মোতায়েন হয়েছে। আমি আমি খিড়কির দরজা দিয়ে কোনো রকমে বেরিয়ে এখানে চলে এসেছি। আরে মশাই, আপনি বোকামি করেছেন। এতে পুলিশের সন্দেহ আরও বাড়বে। উপায় কি? আমি নির্দোষ, কিন্তু পুলিশ আমায় বিশ্বাস করে না। শুনেছি এই মামলার সঙ্গে আপনার নাম জড়িত আছে, তাই। জয়ন্ত বাধা দিয়ে বলল, আপনি আমায় চেনেন? নিশ্চয়ই চিনি। আপনি হচ্ছেন বিখ্যাত ব্যক্তি। আপনার কাছে যারা অপরিচিত তারাও আপনাকে চেনে। আর চিনি বলেই বিপদে পড়ে আপনার কাছে ছুটে এসেছি। আপনি ছাড়া আর কেউ এই বিপদ থেকে আমাকে উদ্ধার করতে পারবে না। আপনার হাতেই আমি আমার ভার অর্পণ করতে চাই। তবে আপনার ভার বহন করার শক্তি আমার হবে কিনা জানি না, কারণ আপনি যদি সত্যি সত্যি অপরাধী হন তবে। আমি অপরাধী? যাকে দেবতার মতো দেখি সেই বড় ভাইকে আমি খুন করব? বলেন কি মশাই? জয়ন্ত উঠে দাঁড়িয়ে তার কাছে গিয়ে সান্ত্বনা ভরা কণ্ঠে বলল, শান্ত হন দ্বিজেনবাবু, শান্ত হন। আমি আপনাকে অপরাধী বলছি না, কিন্তু আপনার কোনো কথাই আমি জানি না। এই চেয়ারের উপরে একটু স্থির হয়ে বসুন। বসুন বসুন। বেশ, এখন বলুন দেখি, ঘটনার দিন বিকেল থেকে রাত পর্যন্ত আপনি কোথায় ছিলেন, কি করছিলেন, সবটা বলুন। আমি ওই বিকেল 5:30টায় বাড়ি থেকে বেরিয়ে চৌরঙ্গীর লাইট হাউসে যাই। হ্যাঁ, সিনেমা দেখে রাত 9টার সময় বাড়িতে ফিরে আসি। তারপরে ওই রাত 10টা পর্যন্ত রেডিওর গান শুনি। 10:30টার সময় খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে যাই। রাত তখন কত, 11টা হবে। তাহলে আপনার অবর্তমানেই সত্যেনবাবু বেরিয়ে গিয়েছিলেন? আগে হ্যাঁ। তিনি কোথায় গিয়েছিলেন তা জানেন? তা জানি না, তবে কেন গিয়েছিলেন সেটা বৌদিদির মুখে শুনেছি। কি শুনেছেন? দাদা নাকি কি একটা দুর্লভ কিউরিও কিনতে গিয়েছিলেন, কিন্তু ওই আগরপাড়ায় নয়, কলকাতাতেই। দাদার বিজয় শখ ছিল কিউরিও কেনার। ওই শখটা প্রায় বাতিকে দাঁড়িয়ে গিয়েছিল। ফলে হরেক রকম দুষ্প্রাপ্য জিনিস দেখা যাবে আমাদের বাড়ির যেখানে সেখানে। সেসবের কোনোটা সুন্দর, কোনোটা বিচিত্র,
কোনোটা আবার একেবারেই উদ্ভট। এমন সব জিনিসও দাদা চড়া দাম দিয়ে কিনতেন সাধারণ লোকের কাছে, যেগুলো জঞ্জাল ছাড়া আর কিছুই নয়। বেশ, এইবারে আপনাদের সংসারের কথা কিছু বলুন। দেখুন, জমিদার হিসেবে আমাদের নাম ডাক আছে। নিজেদের ধনী বললে অত্যুক্তি করা হবে না। বাবার অবর্তমানে দাদা আর আমি জমিদারের মালিক। 1.5 বছর হলো দাদা বিয়ে করেছেন। বৌদিদির বাড়িও বেশ ধনী পরিবার। বিয়ের পর কয়েক মাস যেতে না যেতেই তারও বাবা মারা যান। আমি কিন্তু এখনো অবিবাহিত। আচ্ছা, তাহলে সত্যেনবাবু এখন পরলোকে। তাহলে এখন জমিদারির স্বত্বাধিকারী কে হবেন? আগে আগে আমি, দাদা নিঃসন্তান। ভেরি ইন্টারেস্টিং। পুলিশের সন্দেহের কারণ এখন আমি অনুমান করতে পারছি। আচ্ছা দ্বিজেনবাবু, আপনি জানেন কি মৃত সত্যেনবাবুর হাতের মুঠোয় গাছের একটা অংশ পাওয়া গিয়েছে? আগে আগে হ্যাঁ, ওই ইন্সপেক্টর সুজনবাবু সেটা আমাকে দেখিয়েছেন। সেরকম কোনো গাছ আপনাদের বাড়িতে আছে? আগে না না। আপনি ঠিক জানেন? হ্যাঁ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আপনার বৌদিদির নাম কি? শ্রীমতী লতিকা দেবী। তিনি কি খুব রক্ষণশীল? বাড়িতেই থাকেন নাকি? না মশাই, তিনি একেবারেই আধুনিকা। MA পাশ করেছেন। তাছাড়া ঘরে বাইরে তার অবাধ বিচরণ। বেশ, তাহলে তিনি আমার সঙ্গে দেখা করতে নিশ্চয়ই নারাজ হবেন না? নিশ্চয়ই হবেন না, কিন্তু এ কথা জিজ্ঞেস করছেন কেন? আমি তার সঙ্গে একবার দেখা করতে চাই। বেশ তো, এক্ষুনি চলুন না। যদিও তিনি শোকে এখন পাথর হয়ে আছেন, তবুও কথা আশা করি বলতে পারবেন। দ্বিজেনের কথা শেষ হওয়ার আগেই ভৃত্য মধু ঘরের ভেতর প্রবেশ করে বলল, পুলিশের সুজনবাবু আপনার সঙ্গে দেখা করতে চান। দ্বিজেন ঠকঠক করে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে পড়ল এবং দেখতে দেখতে তার গৌরবর্ণ মুখ হয়ে গেল মরার মতো হলদে। প্রায় বদ্ধ কণ্ঠে সে বলল, এই রে, এই পুলিশ এসেছে পেছনে পেছনে। এবার এবার আমার কি হবে জয়ন্তবাবু? কিছু একটা করুন প্লিজ জয়ন্তবাবু। জয়ন্ত ডান হাত তুলে আশ্বাস দিয়ে বলল, শান্ত হয়ে বসুন আপনি। ধূপ ধাপ পদশব্দ তুলে সুজন ঘরের ভেতর ঢুকে দ্বিজেনের দিকে কটমট করে তাকিয়ে রাগী স্বরে বলল, আরে শুনুন শুনুন, পুলিশের চোখে ধুলো দেওয়াটা না অত সোজা কাজ নয়। আমাদের চর আপনার পিছনে লেগে আছে সারাক্ষণ। দ্বিজেন শকাতরে বলল, মশাই আমাকে ভুল বুঝবেন না, আমি পালাবার জন্য এখানে আসিনি। ও, তবে কি করতে এসেছেন এখানে? ভ্যারেন্ডা বাজাতে? জয়ন্ত বলল, তাও না, উনি এসেছেন শলা পরামর্শ করতে। এইবারে জয়ন্ত ও আমাকে দেখতে পেয়ে সুজন অবাক হয়ে বলল, এ কি, আপনারাও এখানে? জয়ন্ত হাত জোড় করে হাসতে হাসতে বলল, অতি বিনয়ের ভাষায় বলতে হয়, এটাই হচ্ছে অধীনের গোলামখানা। ও তাই নাকি, তাই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। না না, আমি এই কথাটা তো জানতাম না। কিন্তু খুনের মামলার আসামির সঙ্গে আপনাদের সম্পর্কটা কি? আসামি? কে আসামি? নিজেকে শুধরে নিয়ে সুজন বলল, না না, এখনো ঠিক আসামি বলতে পারি না, তবে আসামি হতেও তো আর বেশি দেরি নেই। কাকে লক্ষ্য করে কথা বলছেন? দ্বিজেনবাবু? হ্যাঁ, তাছাড়া আবার কে? ওনার বিরুদ্ধে প্রমাণ? আরে মশাই, আইনে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বা অবস্থা ঘটিত প্রমাণ বলে একটা ব্যাপার আছে, জানেন তো? যেমন বিনা আগুনে ধোঁয়ার জন্ম হয় না, তেমনি বিনা উদ্দেশ্যে খুন হওয়াটাও অসম্ভব। সত্যেনবাবুর কোনো শত্রুর কথা শোনা যায় না। মূল্যবান দ্রব্যের লোভেও কেউ তাকে খুন করেনি। সুতরাং বাইরের হত্যাকারীর কথা এখানে কিন্তু ধর্তব্য নয়। এক্ষেত্রে দেখতে হবে যে সত্যেনবাবুর মৃত্যুর ফলে
সবচেয়ে লাভবান হবেন কোন ব্যক্তি? জয়ন্ত হাসি মুখে বলল, আগে হ্যাঁ, এই যুক্তি জজ সাহেব মানবেন। সত্যেনবাবুর মৃত্যু হলে দ্বিজেনবাবু একলাই সমস্ত সম্পত্তি ভোগ করতে পারবেন বটে। ঠিক কথা, একদম ঠিক কথা। আপনার অনুমান শক্তি কি প্রখর! সুজন উৎসাহিত হয়ে বলল, হ্যাঁ, তারপর দেখুন, দ্বিজেনবাবুর অ্যালিবাই এটা তো সন্তোষজনক নয়। সত্যেনবাবু তার মৃত্যুর দিনে সন্ধ্যার সময় যখন বাড়ি থেকে বেরিয়ে যান, তখন উনি নাকি আবার সিনেমা দেখতে গিয়েছিলেন। কিন্তু তার সাক্ষীকে, ওর মুখের কথা তো আর প্রমাণ বলে গ্রাহ্য হবে না। তাও কখনো হয়? তবে কিনা সিনেমা দেখে উনি রাত 9টার সময় বাড়িতে ফিরে আসেন। এলেই বা সত্যেনবাবু তো মারা পড়েছেন সন্ধে 7টা থেকে রাত 10টার মধ্যেই। কি করে জানলেন? ডাক্তারি পরীক্ষায় জানা গেছে। অতএব দ্বিজেনবাবুকে আমাদের অতিথি হতে হবে। ভেবেছিলুম আপাতত ওকে বাড়ির মধ্যেই নজরবন্দি করে রাখবো, কিন্তু উনি যখন তাতে রাজি নন, ওই হটর হটর করে হাটে মাঠে ছুটোছুটি করতে চান, তখন এটা ছাড়ার উপায় কি? দ্বিজেন সভয়ে বলে উঠল, আপনি আপনি আমাকে গ্রেপ্তার করছেন? জয়ন্ত বলল, না দ্বিজেনবাবু, এটা ঠিক গ্রেপ্তার নয়। তবে আপাতত 2-4 দিন আপনাকে ইচ্ছার বিরুদ্ধেও পুলিশের আতিথ্য স্বীকার করতে হবে। হা ভগবান, তাহলে আপনিও আমাকে রক্ষা করতে পারবেন না? পারবো কিনা জানি না দ্বিজেনবাবু, তবে একটা কথা মনে রাখবেন, চেষ্টার ত্রুটি করব না। চেষ্টা করে শেষটা কিছু ফল হবে কি জয়ন্তবাবু? ডিটেকটিভ নভেলের শখের গোয়েন্দারা পদে পদে ওই সরকারি পুলিশের ওপরে টেক্কা মারে বটে, কিন্তু শুনুন, আমরা হচ্ছি না একেবারে বাস্তব জগতের মানুষ। পেশাদারের কাছে এই শৌখিনের খাতির নেই বলে রাখলাম, ঠিক আছে? এ কথাটা বুঝে নিন মশাই। যা বলেছেন, লাখ টাকার এক কথা। তাহলে দ্বিজেনবাবু, আপনি দুর্গা দুর্গা বলে এখন সুজনবাবুর সঙ্গে যাত্রা করুন। আর ও হ্যাঁ, ভালো কথা, আপনার দাদার নামে ফোন আছে নিশ্চয়ই? হ্যাঁ আছে। দ্বিজেনকে নিয়ে সুজন প্রস্থান করল। জয়ন্ত কিছুক্ষণ বসে রইল চুপচাপ। তারপর আমার দিকে ফিরে বলল, মানিক, সত্যেনবাবুর বাড়িতে ফোন করে লতিকা দেবীকে আজকের ব্যাপারটা জানিয়ে দাও। আর এটাও বলে রেখো, বিকেলে আমরা তার সঙ্গে দেখা করতে যাচ্ছি, বিশেষ দরকার। সুজনের মুরব্বিয়ানার বাড়াবাড়িটা জয়ন্ত গায়ে মাখল না বটে, কিন্তু আমার গা যেন জ্বলতে লাগলো। তবে কথাতেই আছে, অতি চালাকের গলায় দড়ি। এও বারবার দেখেছি যে জয়ন্তের কাছে চাল মারতে গিয়ে অনেক চালিয়াতকেই শেষ পর্যন্ত ল্যাজে গোবরে হতে হয়েছে। সুজনের ভবিষ্যৎ খুব একটা উজ্জ্বল বলে মনে হচ্ছে না। বিকেলে যথাসময়ে আমরা মৃত সত্যেনবাবুর বাড়ির দিকে যাত্রা করলুম। নিজেই মোটর চালিয়ে যথাস্থানে গাড়ি থামিয়ে জয়ন্ত বলল, মানিক, একটা ব্যাপার তুমি লক্ষ্য করেছো কি? কি? একটা কালো রঙের সিডান গাড়ি সারা পথ আমাদের পিছু পিছু এসেছে। ওই ওই দেখো, গাড়িখানা এখন আমাদের সামনে দিয়ে ছুটছে। তাই? হয়তো এই দিকেই ও যাওয়ার কথা ছিল। ও, হয়তো তাই। বেশ, চলো নেমে পড়ি। প্রকাণ্ড 3তলা অট্টালিকা, ফটকে পাহারারত দারোয়ান। লতিকা দেবীর কাছে আমাদের আগমন সংবাদ পাঠালুম। কিছুক্ষণের মধ্যেই চাকর এসে আমাদের ঘরের মধ্যে নিয়ে গেল। লম্বা চওড়া হলঘর, মনে হচ্ছে বৈঠকখানা। সাজসজ্জা কেবল মালিকের রুচির পরিচায়ক নয়, রীতিমতো অসাধারণ। বাঙালি ধনীদের বৈঠকখানার সাথে এখানেই অন্য বৈঠকখানার তফাৎ। চারদিকের দেওয়ালে প্রচুর ছবি দেখা যাচ্ছে, এবং প্রত্যেকটি ছবি আঁকা। এঁকেছেন সব নামজাদা চিত্রকররা। যেখানে সেখানে রয়েছে প্রাচীন ভাস্করদের হাতে গড়া পাথরের, পিতলের ও ব্রোঞ্জের দুর্মূল্য মূর্তি। মাঝে মাঝে শোকেজের মধ্যে সাজানো রয়েছে চৈনিক, জাপানি, মিশরীয়, ভারতীয় ও ইউরোপীয় নানা শ্রেণীর শিল্প সম্ভার। বসবার আসনগুলিও বিশেষ ফরমাশ দিয়েই পরিকল্পনা করে বানানো। মেঝের ওপর মহামূল্যবান পারস্য দেশীয় কার্পেট। প্রতিটি আসবাব, এমনকি ছাইদান পর্যন্ত শিল্পীসুলভ মনের পরিচয় দেয়। জয়ন্ত একটা শোকেজের সামনে দাঁড়িয়ে
প্রাচীন চীন দেশে নির্মিত পোর্সেলেনের বাসন পরীক্ষা করছে। এমন সময় ঘরের ভেতর ধীর পায়ে এসে দাঁড়ালেন এক মহিলা। দেখেই মনে হচ্ছে প্রচণ্ড দুঃখ এবং কষ্টতে জর্জরিত। মুখে তার নিরাশা ও যন্ত্রণার চিহ্ন ফুটে উঠেছে বটে, কিন্তু তিনি পরমা সুন্দরী। দেখলেই বোঝা যায় কেবল সৌন্দর্য নয়, তার ব্যক্তিত্বও রয়েছে। জয়ন্ত নমস্কার করে মৃদু স্বরে বলল, আপনিই বোধহয় লতিকা দেবী। প্রতি নমস্কার করে মহিলা বললেন, আগে হ্যাঁ, আপনারা বসুন। তার কণ্ঠস্বর স্পষ্ট কিন্তু ভারাক্রান্ত। অল্পক্ষণে স্তব্ধতা। তারপর জয়ন্ত সংকুচিত কণ্ঠে ধীরে ধীরে বলল, এই দারুণ দুর্ভাগ্যের দিনে আপনাকে বিরক্ত করতে আসা আমাদের উচিত হয়নি, কিন্তু আপনার দেওর দ্বিজেনবাবু এই মামলায় আমাদের নিযুক্ত করেছেন। কোনো কোনো প্রশ্নের উত্তর আপনি ছাড়া আর কেউ দিতে পারবেন না, আমাদের সেটাই মনে হচ্ছে। তাই একরকম নিরুপায় হয়েই এই দুঃসময়ে আমাদের আসতে হয়েছে, আর এই জন্য আমরা ক্ষমা প্রার্থী। একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে লতিকা দেবী বললেন, ভগবান আমাকে দুর্ভাগ্যের আঘাত সহ্য করবার শক্তি দিয়েছেন। যা হবার তা হয়েছে, এখন আবার আমার দেওরও বিপন্ন। দুনিয়ায় আজ আমার আত্মীয় বলতে উনি ছাড়া আর কেউ নেই। ওকে এই বিপদ থেকে মুক্ত করবার আর আমার স্বামীর হত্যাকারীকে শাস্তি দেবার জন্য আপনাদের যে কোনো সাহায্য করতে আমি প্রস্তুত আছি। পুলিশ আপনার দেওরকে সন্দেহ করে, জানেন তো? অন্যায় সন্দেহ, অসম্ভব সন্দেহ। আমার দেওর আমার স্বামীকে ভীষণ ভালোবাসতেন, দেবতা জ্ঞানে পুজো করতেন। আমারও একই বিশ্বাস। পুলিশের সন্দেহ অমূলক এবং আমিও তার মুক্তি চাই। লতিকা দেবীর দু চোখে যেন আগুনের ফুলকি দেখা গেল। রাগত স্বরে তিনি বললেন, আপনার কর্তব্য কি এই পর্যন্তই? শুধু চাওয়াতেই শেষ? যে পাষণ্ড আমার দেবতুল্য স্বামীকে হত্যা করেছে তার শাস্তির জন্য কি আপনি কোনো চেষ্টাই করবেন না? লতিকা দেবী, এই প্রশ্ন অবান্তর, কারণ আগে আমি আসল অপরাধীকে খুঁজে বের করতে চাই, আর তাহলেই পুলিশ দ্বিজেনবাবুকে ছেড়ে দিতে বাধ্য হবে। আমার কাছ থেকে আপনি কি জানতে চান বলুন। আমার প্রথম জিজ্ঞাস্য, সত্যেনবাবুর কোনো শত্রুর কথা আপনি জানেন? না। অর্থের লোভেও কেউ সত্যেনবাবুকে খুন করেনি। তবে এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য কি? আচ্ছা, আপনার স্বামীর ওপরে কারুর কোনো আক্রোশ ছিল? একটু ভালো করে ভেবে আমার প্রশ্নের উত্তর দিন। কিছুক্ষণ স্তব্ধ থেকে লতিকা দ্বিধা ভরে বললেন, আক্রোশ? দেখুন, আপনি বললেন বলে একটা কথা আমার মনে পড়ছে, কিন্তু কথাটা এতই তুচ্ছ যে উল্লেখযোগ্যই নয়। পুলিশের কাছেও কথাটা উল্লেখ করার মতো মনে হয়নি। তবু আপনি বলুন। অনেক সময়ে নগণ্য কথাই কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে লতিকা দেবী। কিন্তু ব্যাপারটা 1.5 বছর আগেকার। আমার স্বর্গীয় বাবা দুরারোগ্য রোগে অনেক দিন বিছানায় পড়েছিলেন। তার টাকা পয়সার অভাব ছিল না, কাজে চিকিৎসার কোনো ত্রুটি হয়নি। কিন্তু শেষ পর্যন্ত ডাক্তাররাও তার আশা ছেড়ে দিলেন। আমি বাবার একমাত্র সন্তান। জীবনের আর কোনো আশা নেই জেনে আমার বিয়ের জন্য বাবা অত্যন্ত ব্যস্ত হয়ে পড়লেন। আমার জন্য ঠিক হলো একজন বড় বংশের ছেলে। অবস্থা বিশেষ সচ্ছল ছিল না বটে, কিন্তু সেজন্য বাবার আপত্তি হলো না, কারণ আমি ছিলাম তার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারিণী। বিয়ের দিন ঠিক হলো। তারপর কানাঘুষে শোনা গেল পাত্রের নৈতিক চরিত্র ভালো নয়, তিনি মদ্যপ আর জুয়ারি। তারপরেই সম্বন্ধ ভেঙে যায়। তারপর সত্যেনবাবুর সঙ্গে আপনার সম্বন্ধ আর বিবাহ হয়, তাই তো? আগে হ্যাঁ, কিন্তু বিয়ের কয়েকদিন আগে একটা ঘটনা ঘটে। আমার স্বামী একটা উড়ো চিঠি পান। তাতে শাসানো হয়েছিল যে আমাকে বিয়ে করলে তাকে হত্যা করা হবে। উড়ো চিঠিটা নগণ্য ভেবে তিনি কুচি কুচি করে ছিঁড়ে ফেলেছিলেন। তারপর এই বেনামি চিঠিটার কথা আমরা একরকম ভুলেই যাই। আচ্ছা, যার সঙ্গে আপনার বিয়ের সম্বন্ধ ভেঙে যায় তার নাম আপনার মনে আছে? রতিকান্ত মজুমদার। ঠিকানা? এইটুকু মনে আছে, তিনি
কলকাতার বাসিন্দা হলেও বর্ধমানের লোক। তাকে দেখেছেন? না, কিন্তু তাকে নিয়ে বেশি মাথা ঘামাবার দরকার নেই, কারণ তিনি যদি উড়ো চিঠির লেখক হতেন তাহলে নিশ্চয়ই দীর্ঘ 1.5 বছর হাত গুটিয়ে বসে থাকতেন না। আসলে যাদের মন রুগ্ন, পেঁচালো, একরোখা আর প্রতিহিংসাপরায়ণ, তাদের সম্পর্কে কোনো কথায় জোর করে বলা যায় না। প্রতিশোধ স্পৃহা তারা অনেকদিন মনের মধ্যে পুষে রাখতে পারে। তবে হ্যাঁ, এ কথা ঠিক যে রতিকান্তবাবুকে আমি এই শ্রেণীর লোক বলে মনে করবার কোনো কারণ দেখছি না। উড়ো চিঠির লেখককে তারও কোনো প্রমাণ নেই, আর সেটা নিতান্ত তুচ্ছ হওয়া সম্ভব। বিয়ের ব্যাপারে প্রায়ই এরকম বাজে উড়ো চিঠির আবির্ভাব হয়। তবুও কথাটা কিন্তু মনে রাখবার মতো। দেখা যাক। আপনার আর কিছু জিজ্ঞাসা আছে? ঘটনার দিন সন্ধ্যার সময়ে আপনার স্বামী কোথায় গিয়েছিলেন? জানি না, তবে কেন গিয়েছিলেন সে কথা তার মুখে শুনেছি। কেন? কি একটা জাপানি কিউরিও কিনতে। জাপানি কিউরিও? আগে হ্যাঁ, জিনিসটা কি আমার কাছে তিনি ভাঙেননি, তবে বলে গিয়েছিলেন আমাকে সেটা দেখিয়ে অবাক করে দেবেন। আমাদের এই বৈঠকখানাটি আপনারা দেখছেন, কেবল এখানেই নয়, আমাদের বাড়ির ঘরে ঘরে এরকম কিউরিও ছড়ানো আছে। এই শখের জন্য তার অজস্র টাকা খরচ হয়েছে। কোথাও তিনি যদি মনের মতো কিউরিওর সন্ধান পেতেন, তবে তা না পাওয়া পর্যন্ত আর স্থির থাকতে পারতেন না। ওই জাপানি জিনিসটার সন্ধান দিয়েছিলেন একটি ভদ্রলোক। তার নাম জানেন? প্রাণধন বিশ্বাস। তিনি নিজে একটা বেবি ট্যাক্সি করে এসেছিলেন আমাদের বাড়িতে, আমার স্বামীকে তুলে নিয়ে গিয়েছিলেন। লোকটিকে আপনি দেখেছেন? না, খেয়াল করিনি। আর তিনি তো ট্যাক্সির বাইরে আসেননি। আচ্ছা, ট্যাক্সির নাম্বার খেয়াল করেছিলেন? সন্ধ্যের সময় দোতলার জানলায় দাঁড়িয়ে ট্যাক্সিখানা দেখেছিলাম। নম্বর দেখবার কথা মনে হয়নি। পুলিশও নম্বরের কথা জিজ্ঞেস করেছিল, আমি বলতে পারিনি। জয়ন্ত আফসোস করে বলল, ইস, নম্বরটা দেখেননি লতিকা দেবী। ভুল করেছেন, বড় ভুল করে ফেলেছেন। আসলে সন্ধেবেলায় দূর থেকে নম্বর হয়তো ভালো করে দেখতেও পেতাম না। ট্যাক্সি রং? অর্ধেক সাদা অর্ধেক কালো। আচ্ছা, আরেকটু ভালো করে ভেবে দেখুন তো, তার আর কোনো বিশেষত্ব আপনি লক্ষ্য করেছিলেন? বিশেষত্ব, হ্যাঁ, একটা বিশেষত্বর কথা মনে পড়ছে। কি বলুন। ট্যাক্সির পেছনের আলোর তলায় দেখেছিলাম সাদা নম্বর প্লেটের উপরে ডান কোণের খানিকটা ভাঙা। আচ্ছা, আপনি পুলিশকে কথাটা জানিয়েছিলেন? না, আগে আমার এ কথা মনে পড়েনি। জয়ন্ত উঠে দাঁড়িয়ে রূপোর নস্যদানি থেকে এক টিপ নস্যি নিয়ে বলল, ধন্যবাদ লতিকা দেবী, এতেই হয়তো কাজ চলবে। আমার আর কিছু জানবার নেই। নমস্কার। এসো মানিক। জয়ন্ত নিজেই গাড়ি চালাবে, তাই পাশের সিটে বসলুম আমি। জিজ্ঞাসা করলুম, আচ্ছা, লতিকা দেবীর বর্ণনা শুনে তুমি কি ওই ট্যাক্সি চালককে খুঁজে বের করতে পারবে? মোটর চালাতে চালাতে জয়ন্ত বলল, পাড়ায় তো উচিত। অবশ্য ট্যাক্সি চালক ইতিমধ্যে যদি নাম্বার প্লেটটা পাল্টে না ফেলে থাকে, তবে এই ব্যাপারে আমাকে কোনো পুলিশ বন্ধুর সাহায্যই নিতে হবে, কারণ এই কাজ পুলিশই তাড়াতাড়ি হাসিল করতে পারবে। ধরো ট্যাক্সি চালক সত্যেনবাবুকে যে বাড়িতে পৌঁছে দিয়েছিল তোমাকেও সেখানে নিয়ে যাবে, তাহলে কি তুমি সেই বাড়ির লোকটাকেই অপরাধী বলে সাব্যস্ত করতে পারবে? কেউ যদি বলে বসে সত্যেনবাবু সেখানে কিছুক্ষণ থেকেই আবার একলা চলে এসেছিলেন, তাহলে সেই কথার সত্যি মিথ্যে কিন্তু যাচাই করা যাবে না। তবে বাড়িটার সন্ধান পেলে আমরা আর এক পা এগোতে পারবো। খড়ের গাদায় ছুঁচ খুঁজতে হবে মনে হচ্ছে। হ্যাঁ, তারপর আমার হাতে আছে এক ব্রহ্মাস্ত্র। বাড়িটার খোঁজ পেলে হয়তো সেই চরম অস্ত্র প্রয়োগ করবার সুযোগ পাওয়া যাবে। ব্রহ্মাস্ত্র মানে কি সেটা? জয়ন্ত কোনো জবাব না দিয়ে আচমকা প্রচণ্ড স্পিডে গাড়ি চালিয়ে দিল, এবং সঙ্গে সঙ্গে আমাদের খুব কাছেই যেন কান ফাটিয়ে ও চারিদিক কাঁপিয়ে
প্রচণ্ড জোরে কিছু একটা ফাটার আওয়াজ হলো। চট করে গাড়ি থামিয়ে জয়ন্ত বাইরে লাফিয়ে পড়ল, সঙ্গে সঙ্গে আমিও। রাজপথের ওপর প্রচণ্ড ধোঁয়া, হৈ হৈ চিৎকার, জনতার ছুটোছুটি, হুলস্থুল কাণ্ড। একটা বাড়ির দেওয়ালে দেখা গেল গভীর ফাটল। কে কোথা থেকে বোমা ছুঁড়েছে? আশ্চর্য এই যে কেউ আহত বা নিহত হয়নি। জয়ন্ত বলল, ওই ওই সরু গলিটার মোড়ে দাঁড়িয়ে একটা লোক আমাদের দিকে কি একটা ছুটতে উদ্যত হয়েছে দেখেই আমি প্রাণপণে গাড়িটা চালিয়ে দিয়েছিলাম, আর সেজন্যই এ যাত্রা কোনোভাবে বেঁচে গিয়েছি। আমি সেই গলিটার দিকে ছোটবার উপক্রম করতেই জয়ন্ত আমার হাত চেপে ধরে বলল, আর বৃথা চেষ্টা করে লাভ নেই মানিক, এতক্ষণে সে পালিয়ে গেছে। ওই দেখো পুলিশ আসছে। এখন এই ব্যাপারে জড়িয়ে পড়লে চলবে না, আমাদের হাতে এখন অনেক কাজ, বুঝেছ? চলে এসো। আমরা মোটরে উঠে বসলুম। তখনও আমার মনের অবস্থা হতভম্বের মতো। বললুম, এই যে বিনা মেঘে বজ্রপাত। জয়ন্ত গাড়ির স্টিয়ারিং ধরে বলল, না ভাই মানিক, মেঘের উদয় আগেই হয়েছিল। বাড়ি থেকে বেরিয়েই দেখেছিলাম একখানা সন্দেহজনক উটকো গাড়ি আমাদের পিছু ধরেছে। তখনই আমার ভয় হয়েছিল যে আজ হয়তো কোনো একটা অঘটন ঘটবে। ভাগ্যিস সতর্ক ছিলাম, নইলে এতক্ষণে আমাদের দেহ খণ্ড বিখণ্ড হয়ে যেত। তোমার কি মনে হয় ওই বোমাটা আমাদের লক্ষ্য করে ছোড়া হয়েছিল? এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই মামলার সঙ্গে জড়িত কোনো লোক বা কোনো দল আমাদের চেনে, আর খালি চেনে না, আমাদের ভয়ও করে। তারাই আমাদের অস্তিত্ব লোপ করতে চায়। আর আমি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করব বলেছিলাম না, কিন্তু আমার আগে তারাই প্রয়োগ করেছিল ব্রহ্মাস্ত্র। কিন্তু তারা কারা? এখনো পর্যন্ত তুমি যে তিমিরে, আমিও সেই তিমিরে ভায়া। অপরাধী অস্ত্রত্যাগ করছে আড়াল থেকে, মেঘনাদের মতো। কিন্তু যেমন করে হোক তাদের টেনে আনতে হবে সামনাসামনি। এই ভায়া খুব অসম্ভব ব্যাপার মনে হচ্ছে তো। তবে আমরা দুটো নতুন নাম সংগ্রহ করতে পেরেছি। হ্যাঁ, রতিকান্ত মজুমদার আর প্রাণধন বিশ্বাস। কিন্তু এদের কাউকে অপরাধী প্রমাণ করা তো কঠিন। কেবল কঠিন নয় ভায়া, এখনো পর্যন্ত অসম্ভব। তবে আমার মন কি বলে জানো, এই দুইজনের মধ্যে কোনো না কোনো দিক দিয়ে একটা কিছু যোগাযোগ আছেই। কিন্তু এখন চুলোই যাক মনের কথা। আর এই খেয়ালি মন তো অনেক কথাই বলে, কিন্তু সেসব আর কাজে লাগে কই? আপাতত ঘরের ছেলে ঘরে ফিরে ইন্সপেক্টর সুন্দরবাবুকে একবার ফোন করতে হবে। ট্যাক্সি চালককে আবিষ্কারের ভারটা তার উপরেই দেব ভাবছি। খুব সহজে এবং তাড়াতাড়ি একটা জরুরি কাজ সেরে ফেলা গেল, এবং তার পরের ঘটনাগুলো ঘটতে লাগলো আশাতীত অভাবিতভাবে দ্রুত তালে। সুন্দরবাবুর নির্দেশ অনুসারে একজন পাহারাওয়ালা পরের দিন সকালে বেলা 10টার সময় সেই ট্যাক্সির চালককে আমাদের কাছে এনে হাজির করল। সে দস্তুর মতো ভড়কে গিয়েছে, হাত জোড় করে বলল, আমার নিয়ে টানাটানি কেন হুজুর? আমি তো কোনো অপরাধী করিনি। সেটা বোঝা যাবে তুমি যদি সত্যি কথা বলো। মিথ্যা কেন বলবো হুজুর? বেশ, খুব ভালো। আচ্ছা, তুমি প্রাণধন বিশ্বাসকে চেনো? ও নাম কখনো শুনিনি। গত 23 তারিখ বিকেল 6:30 কিছু আগে বা পরে কে তোমার গাড়ি ভাড়া করে বালিগঞ্জে গিয়েছিল? সে তো এক অচেনা বাবু। তারপর? বালিগঞ্জ থেকে আরেক বাবুকে তুলে নিয়ে যাই ব্যারাকপুর ট্রাঙ্ক রোডে, আর খাল পার হয়ে অল্প দূরে দুই বাবুই নেমে পড়েন একখান বাড়ির ভিতর। নেবে সেই বাড়ির ভিতর যান, আমি ভাড়া নিয়ে চলে আসি। সেই বাড়িখানা আবার তুমি চিনতে পারবে? কেন পারবো না? যে বাবু তোমার গাড়ি ভাড়া করেছিল তাকে তুমি চিনতে পারবে? আগে হ্যাঁ হুজুর। আচ্ছা, আপাতত তুমি পুলিশের হেফাজতেই থাকো। ট্যাক্সি চালককে নিয়ে পাহারাওয়ালা চলে গেল। জয়ন্ত বলল, মানিক, এইবারে কাজের পালা তোমার। সুজনবাবুকে তুমি একটা চিঠি পাঠানোর ব্যবস্থা করো। আশা করি তারপর তিনি সদল বলে এখানে আসতে আর বিলম্ব করবেন না। হ্যাঁ, সুজন এলো কিছুক্ষণের মধ্যেই, পুলিশ ভ্যানে, সদল বলে। তখন বিকেল। সুজন প্রথমেই বলল, এই তো জয়ন্তবাবু, আমি আপনার চিঠি পেয়েছি। তো আপনি কি আবার নতুন কোনো প্রমাণ সংগ্রহ করেছেন নাকি? আমি তো এদিকে আরও কিছুটা অগ্রসর হয়েছি। কীরকম?
সত্যেনবাবুর দেহের ভিতরে পাওয়া গিয়েছে একটা 38 ক্যালিবারের রিভলভারের গুলি, আর খানা তল্লাশ করে দ্বিজনের ঘরেও কিন্তু পেয়েছি একটা 38 ক্যালিবারের রিভলভার। দ্বিজেনবাবুর লাইসেন্স আছে তো? হ্যাঁ, তা আছে। কিন্তু ওই রিভলভারই যে হত্যাকাণ্ডের সময় ব্যবহার করা হয়েছিল তার প্রমাণ কি? তাও প্রমাণিত হবে বই কি। আমি তো আর গল্পের বইয়ের ওই শখের গোয়েন্দা নই। শুনুন, গোড়া না বেঁধে কাজ করি না আমি। যাকে যাকে সে কথা ছাড়ুন, এইবারে আপনার প্রমাণটা আপনি দাখিল করুন। যে ট্যাক্সি করে সত্যেনবাবু ঘটনার দিন বাড়ি থেকে বেরিয়েছিলেন তার চালকের দেখা পেয়েছি। হ্যাঁ, তাই নাকি? দেখা গেছে? মৃত্যুর আগে সত্যেনবাবু যে বাড়িতে গিয়েছিলেন তারও সন্ধান পাওয়া গিয়েছে। মুশে আপনি বলছেনটা কি? প্রাণধন বিশ্বাসের নাম আপনি শুনেছেন নিশ্চয়ই? আলবাত শুনেছি। আরে সেই ব্যাটাই তো ভাঁওতা দিয়ে সত্যেনবাবুকে নিয়ে গেছিল। নিশ্চয়ই দ্বিজনের চর হবে ওটা। আর ওই ট্যাক্সি চালক ওই বাড়িতে গিয়ে তাকেও শনাক্ত করতে পারবে। আরে তাহলে তো কেল্লা মার দিয়া। চলুন চলুন, আর দেরি করতে হবে না, চলুন। ব্যারাকপুর ট্রাঙ্ক রোড। একটা বাগান ঘেরা মাঝারি আকারের বাড়ির সামনে এসে সেই ট্যাক্সি চালকের নির্দেশে আমরা নেমে পড়লুম। বাড়ির চাকর আমাদের আগমন সংবাদ নিয়ে বাড়ির ভেতর গেল। একটি লোক বেরিয়ে এলো। বয়স ওই 27-28-এর বেশি নয়। সাজ পোশাক ফিটফাট। পুলিশ দেখে তার চোখ চমকে উঠল কয়েক মুহূর্তের জন্য। ভাবহীন মুখে সহজ স্বরে সে জিজ্ঞাসা করল, হ্যাঁ বলুন, আপনারা কাকে চান? সুজন মাতব্বরি চালে এগিয়ে গিয়ে বলল, প্রাণধন বিশ্বাসকে। আপনারা বাড়ি ভুল করেছেন। মানে প্রাণধন বিশ্বাস বলে এ বাড়িতে কেউ থাকেন না। ট্যাক্সি চালকের দিকে ফিরে সুজন বলল, এই ড্রাইভার, হুজুর। এই বাবুকে চেনো? হ্যাঁ হুজুর, গেল 23 তারিখে বাবু আমার ট্যাক্সি ভাড়া করে বালিগঞ্জ গেছিলেন। কখন? সন্ধ্যার একটু আগে? হ্যাঁ হুজুর, বালিগঞ্জ থেকে আরেক বাবুকে তুলে নি। তারপর 2 বাবুই এই বাড়িতে এসে নামেন, আমিও ভাড়া নিয়ে চলে যাই। হ্যাঁ, ও তো ঠিকই বলছে। একেবারে কবুল জবাব পেয়ে সুজন প্রথমটা হক চকিয়ে গেল। তারপর বলল, বটে বটে, কিন্তু আপনার সঙ্গের বাবুটি ছিলেন কে? তার নাম সত্যেন্দ্রনাথ রায়চৌধুরী। তিনি কেন এখানে এসেছিলেন? একটি জাপানি গাছ কিনতে। জাপানি গাছ? হ্যাঁ, দুর্লভ জাপানি গাছ। তারপর? দরে বনিবনা হলো না, তাই তিনি আবার ফিরে গেলেন। সুজন এবারে বেকায়দায় পড়ে আর কোনো প্রশ্ন না করে জয়ন্তর দিকে তাকালো অসহায়ের মতো। জয়ন্ত হাসতে হাসতে এগিয়ে গিয়ে বলল, আমি আপনার এরকম ব্যাখ্যা শুনবো বলেই মনে করছিলাম। তা হ্যাঁ মশাই, আপনি তো প্রাণধন নন, কিন্তু আপনার নামটা কি জানতে পারি? আগে শ্রী রতিকান্ত মজুমদার। আমি চমকে উঠলুম। জয়ন্ত বলল, বুঝলেন, পরমহংসদেব বলতেন, যিনি রাম তিনিই কৃষ্ণ। তা আপনিও কি তাই? প্রাণধন আর রতিকান্ত দুই কি এক? রতিকান্ত বিরক্ত কণ্ঠে বলল, আপনি কি বলছেন কিছুই তো বোঝা যাচ্ছে না। অর্থটা আবার বিপজ্জনক, শুনলে আপনার রাগ হবে, কিন্তু প্রথমেই রাগারাগি করে লাভ নেই। থাকো কথা। কিন্তু মশাই, আপনার দুর্লভ জাপানি গাছটি কি পদার্থ? একটিবার দেখে কি চক্ষু সার্থক করতে পারি না? হ্যাঁ, তাতে আমার কোনো আপত্তি নেই। আসুন, আমার সঙ্গে আসুন। রতিকান্তর পেছন পেছন জয়ন্ত ও সুজনের সঙ্গে আমিও বাড়ির ভেতর প্রবেশ করলুম। একেবারে বৈঠকখানায়। সেকেলে ধাঁচে সাজানো বৈঠকখানা। দেওয়ালে টাঙানো রংচটা সোনালি ফ্রেমে বাঁধানো পুরনো বিলাতি ওলিওগ্রাফ বা মুদ্রিত তৈলচিত্র। এদিকে ওদিকে বহু ব্যবহৃত বিমলিন সোফা। মনে হয় ঘরটা একসময় সুদিন দেখেছিল। ঘরের এক কোণে চিনেমাটির টবের ভেতর দাঁড়িয়ে আছে একটি অদ্ভুত গাছ। দেখতে ঠিক দেবদারু গাছের মতো, কিন্তু দেবদারু হচ্ছে মহামহিরুহ, অর্থাৎ অতি প্রকাণ্ড বৃক্ষ। কিন্তু এটা আকারে খুব ছোট, উচ্চতায় হয়তো 1 ফুটের বেশি হবে না। একে বামন দেবদারু গাছ বলা চলে।
কিন্তু এর আকার খুব নিখুঁত এবং স্বাভাবিক, যেমন শোকেসে সাজিয়ে রাখা হয় বিরাট তাজমহলের একরত্তি মডেল। একেও তেমনি মস্ত দেবদারুর ছোট্ট মডেল বলেই মনে হয়। মডেল মনে হলেও এ হচ্ছে জীবন্ত গাছ। গুঁড়ি, ডালপালা ও পাতা সবই যেন সজীব ও স্বাভাবিক। সেই অদ্ভুত গাছের কাছে গিয়ে রতিকান্ত বলল, এই দেখুন। বনসাই বনসাই। সুজন অবাক স্বরে বলল, বনসাই? সেদিনও শুনেছিলাম, আজও আপনার মুখে আবার শুনছি ওই বেয়ারা কথাটা। এই বনসাই কি মশাই? হ্যাঁ, মাথা মুন্ডু নেই, যাতে একটা বললেই হলো। হ্যাঁ, বনসাই হচ্ছে জাপানি কথা। বনসাই বলতে বোঝায় টবে পালন করা বামন গাছ। শিল্পী বিশেষ কৌশলে এমনভাবে গাছের বাড় বন্ধ করে দেয়, যার ফলে মস্ত মস্ত বনস্পতিও দেখতে হয় শিশুদের মতো ছোট ছোট। ঠিকভাবে পালন করতে পারলে এই সব বামন গাছ 500, 700 বা 1000 বৎসরও বেঁচে থাকে। বামনে পরিণত করা যায় নানা শ্রেণীর বৃক্ষকেই, এমনকি বাঁশঝাড়কে বাঁশঝাড় পর্যন্ত। এ হচ্ছে জাপানের একটি নিজস্ব প্রাচীন আর্ট। সেখানকার ধনী আর সম্ভ্রান্ত সমাজ থেকে জনসাধারণের মধ্যেও এই শ্রেণীর গাছের চাহিদা আছে অত্যন্ত। কিন্তু এখন কেবল জাপানে নয়, ইউরোপ, আমেরিকাতেও জাপানি বামন গাছকে গৃহসজ্জার একটা প্রধান ভূষণের মতো ব্যবহার করা হয়। যে বামন গাছের বয়স যত বেশি, তার দামও তত চড়া। সুজন অবাক হয়ে দু চোখ বিস্ফারিত করে গাছটা দেখতে দেখতে বলল, আরে এর খানিকটা তো ভাঙা দেখছি যে। জয়ন্ত বলল, এক্স্যাক্টলি। ঘটনাস্থলে মৃতদেহের হাতের মুঠোয় গাছের যে ভাঙা অংশটা পাওয়া গেছে, সেটা সঙ্গে করে এনেছেন কি? চিঠিতে আনতে বলেছেন, আনবো না? এই গাছের ভাঙা জায়গাটায় সেটা একবার জুড়ে দিয়ে দেখুন তো। কি বলতে চান আপনি? তবে কি মানে তবে? আরে দেখুনই না। সেই ভাঙা ডালটা যথাস্থানে যুক্ত করে নিশ্চিতভাবেই বোঝা গেল যে সেটা এই বামন গাছেরই অংশ। সুজন দু চোখ পাকিয়ে বলে উঠল, তাহলে সত্যেনবাবুকে হত্যা করা হয়েছে এই ঘরেই? জয়ন্ত কোনো জবাব না দিয়ে হঠাৎ বাঘের মতো লাফিয়ে পড়ল রতিকান্তের উপরে এবং 2 হাত শুদ্ধ তার দেহটাকে নিজের 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, মানিক, এ হঠাৎ পকেটের মধ্যে ডান হাত চালিয়ে দিয়েছে কেন? একবার দেখো তো। আমি তার পকেটের ভেতর থেকে টেনে বার করলুম একটা রিভলভার। জয়ন্ত বলল, যা ভেবেছি তাই। রতিকান্ত মরিয়া হয়ে আমাদেরও খুন করতে চেয়েছিল। সুজনবাবু, চট করে এই সর্বনাশের হাতে হাত করা পরিয়ে দিন। সুজন তৎক্ষণাৎ কথা মতো কাজ করে বলল, বাপরে বাপ, এতটা কিন্তু আমি ভাবতে পারিনি। এই রতিকান্তই নাম ভাড়িয়ে সত্যেনবাবুকে এখানে ভুলিয়ে এনে হত্যা করেছে। আর দ্বিজেন নির্দোষ। সুজনবাবু, আপনি যদি আর একটু তলিয়ে জিজ্ঞাসাবাদ করতেন না, তবে লতিকা দেবীর মুখ থেকে এই রতিকান্তের অস্তিত্ব সম্পর্কে জানতে পারতেন। মৃতপ্রায় ধনী পিতার সমস্ত সম্পত্তির একমাত্র উত্তরাধিকারিণী লতিকা দেবী। এ ছিল তাঁরই প্রাণীপ্রার্থী। বিয়ের দিন পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত লতিকা দেবী তার কবল থেকে ফসকে গিয়ে পড়েন সত্যেনবাবুর হাতে। আর সেজন্যই বেচারা সত্যেনবাবু হন রতিকান্তের 2 চক্ষের বিষ। তার প্রাণে জলে মারাত্মক হিংসার আগুন। 1.5 বছর ধরে ওত পেতে সে সুযোগ খুঁজতে থাকে। তারপর চরম সুযোগ পায় হতভাগ্য সত্যেনবাবুর কিউরিও সংগ্রহের বাতিকের জন্য। তিনি যখন বামন গাছটার উপর হাত রেখে সেটা মন দিয়ে পরীক্ষা করছিলেন, খুব সম্ভবত সে সময়ই তাকে হত্যা করে। কিন্তু গাছের একটা টুকরো যে ভেঙে তার হাতের মুঠোর মধ্যে থেকে যায়, এটা কিন্তু তিনি লক্ষ্য করেননি। তারপর পুলিশকে ভোলাবার জন্য গভীর রাত্রে তার মৃতদেহ দূরে ফেলে দিয়ে আসে। আমি কিন্তু ভুলিনি। মৃতের হাতের সেই গাছের টুকরো দেখেই বুঝতে পেরেছিলাম হত্যাকাণ্ডটা হয়েছে এমন কোনো ঘরের মধ্যে যেখানে সাজানো আছে একটা জাপানি বামন গাছ। এমন গাছ মাঠে জঙ্গলে নয়, থাকে সাধারণত শৌখিন বাবুদেরই বৈঠকখানাতে। এই জাপানি কিউরিওর জন্যই হয়েছে হত্যা, আর এই জাপানি কিউরিওই ধরিয়ে দিল হত্যাকারীকে। আপাতত আমার কথা ফুরলো। এবার কি আমরা বিদায় নিতে পারি সুজনবাবু? আর হ্যাঁ, দয়া করে মনে রাখবেন, শখের গোয়েন্দা মাত্রই কিন্তু হবুচন্দ্র খেতাব লাভের যোগ্য নয়। কেমন? আসি। সুজন নতমুখে জোড়হাত করে বলল,
মনে রাখবো, মাফ করবেন। হ্যাঁ, আজ কাহনে শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত মানিক সিরিজের গোয়েন্দা কাহিনী বনসাই রহস্য। এই সিরিজের আগের গল্পের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। গল্প কেমন লাগলো কমেন্টে জানাবেন কিন্তু। আর ভালো লাগলে গল্পে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। জয়ন্তর ভূমিকায় কৃষ্ণময়, লতিকা দেবী অলিভিয়া, ইন্সপেক্টর সুজন সেন অরিজিৎ, দ্বিজেন বাবু সিদ্ধার্থ, ড্রাইভার অভিষেক, রতিকান্ত মজুমদার তমজিৎ, সম্পাদনা অলিভিয়া, মানিক চাকর মধুর চরিত্রে আবহ ও সমগ্র পরিচালনায় আমি আরজে অর্ণব। আজকের গল্প কেমন লাগলো জানাবেন কিন্তু। আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে ফিরবে কাহন।